সম্পত্তির দখল ও পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তির দখল ও পুনরুদ্ধার, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দলিল সংশোধন, চুক্তি বাতিল, চুক্তি রদ, দলিল বাতিল, ঘোষণামূলক বিক্রি, তারপর রিসিভার, তারপর নিষেধাজ্ঞা। এত বেশি তো না। সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে প্রদানের মাধ্যমে যে যে জি। কাজ করবার জন্য বাধ্য তাকে সেই কাজ করতে বাধ্য করবার মাধ্যমে যে যে কাজ না করতে বাধ্য তাকে সেই কাজ করা হতে বিরত রাখার মাধ্যমে ক্ষতিপূরণের রোয়াদাত ব্যতীত অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে রিসিভার নিয়োগের মাধ্যমে পাঁচভাবে স্পেসিফিক রিলিফ দেওয়া হবে। সবাই শুনছেন? যারা যারা আছেন 10 জন দেখা জি যাইতেছে স্যার। পার্টিসিপেন্ট। জি স্যার, শোনা যায়। ঠিক শুনছি। আছে, তারপরে আমরা 6 ধারায় কি বলতেছে, এই যে পাঁচ ধারায় 5টা উপায় করলাম। এখানে গ নাম্বারটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, নিরোধক প্রতিকার। জি। প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকার। 7 নম্বরে কি বলছে যে এসআরটা দণ্ডমূলক আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রযোজ্য নয়। তাহলে ডান 5 থেকে 7। তাহলে সেকশন 8-এ কি বলছে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, যে ব্যক্তি দখলের অধিকারী, তা দেওয়ানি কার্যবিধি অনুসারে পুনরুদ্ধার করতে পারবে। কে দখলের অধিকারী ব্যক্তি? যার সম্পত্তিতে সত্ত্ব আছে সে হচ্ছে দখলের অধিকারী ব্যক্তি। সে কি করতে পারবে? দেওয়ানি কার্যবিধি অনুসারে পুনরুদ্ধার করতে পারবে, মামলা করতে পারবে সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য। তামাদি আইন, তামাদির মেয়াদ হচ্ছে কত বছর? 12 বছর। লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 144, 142 দুইটা সেকশনে মামলা করা যায়। দুইটার আবার ডিফারেন্স গ্রাউন্ড আছে। ওই গ্রাউন্ড অনুযায়ী মামলা করা যায়। আমরা বিস্তারিত এখন যাবো না, এটা তো আমাদের আইনের ব্যাপার। এই 8 ধারায় মামলা দায়ের করবার পর আদালত যে ডিক্রি দিবে তার বিরুদ্ধে প্রতিকার কি? প্রতিকার আপিল, রিভিউ দুইটাই করা যাবে। দুইটাই করা যাবে, রিভিশনও করা যাবে। রিভিশন 8 করা যাবে? ধারায় সব প্রতিকারই বিদ্যমান নাকি? না। ভালো করে বলেন। আপিল করা যাবে, আপিল শুধু। 9 ধারায় গিয়ে রেস্ট্রিকশন আছে প্রতিকারের ভিতর, কি জি কি জি। পারবেন কি কি পারবেন না। জি। পরীক্ষায় ব্যস্ত থাকবেন না, এখান থেকে একটু কোশ্চেন আসবে আশা করি। তাহলে 8 ধারায় সাধারণত সম্পত্তি যে ব্যক্তি দখলের অধিকারী সে তা পুনরুদ্ধার করতে পারে। দখলের অধিকারীকে যার সত্ত্ব আছে, সত্যটা বিভিন্ন ভাবে হইতে পারে, ক্রয়ের মাধ্যমে হইতে পারে, দানের মাধ্যমে হইতে পারে, বন্ধকের মাধ্যমে হইতে, যে একজন ব্যক্তি বন্ধক সম্পত্তি বন্ধক নিল, সে অবস্থায় সে দখলে আছে, এটা তার দখলের অধিকারী, তার দখলের অধিকারী। যে ইজারা গ্রহণ করছে সে দখলের অধিকারী। সম্পত্তি যদি এক্সচেঞ্জ করে, বিনিময় করে, এওয়াজ বদল করে, তাহলে যে বদল করে নিল সে দখলের অধিকারী। তারপরে 9 ধারায় হচ্ছে কি? কোন ব্যক্তি 9 ধারায় কি কি বলছে পড়া হয়েছে না? অনেকবার পড়া হয়েছে। জি। কোন ব্যক্তি অসম্মতিতে নয় যথাযথ ধারা হচ্ছে আইনগত পন্থা ছাড়াই বেদখল হয়, দুইটা গ্রাউন্ড, তার অসম্মতিতে হবে, যথাযথ আইনগত পন্থা ছাড়া বেদখল হবে। তার মালিকানা আছে কি বা না এটা বিবেচ্য বিষয় নয়। সে দখল পুনরুদ্ধারের জন্য 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে পারে। এই সম্পত্তিতে কোন ব্যক্তির যদি কাউকে বেদখল করে, বেদখল করার পর সে 6 মাসের মধ্যে মামলা দায়ের করে যদি দখল নিয়ে আসে, তাইলে 8 ধারায় আবার সত্যের মামলা দায়ের করতে পারে। সেটা জি। প্রতিবন্ধকতা হবে না। এটা 9 ধারার সেকেন্ড প্যারায় বলছে, 2 নম্বর প্যারায় বলছে। এবং এই 9 ধারায় কি করা যাবে না? আপিল করা যাবে না শুধুমাত্র এবং রিভিশন করা যাবে। রিভিউ করা যাবে না, শুধুমাত্র রিভিশন করা যাবে অনলি। এবং সরকারের বিরুদ্ধে কি মামলা করা যাবে? জি না, যাবে স্যার। মামলা করা যাবে যাবে না। না। নয় তো সরকার যদি কোনো ব্যক্তিকে বেদখল করে, তার যদি মালিকানা থেকে থাকে, তাহলে সে 8 ধারায় গিয়ে মামলা দায়ের করতে পারবে। পারবে। তাহলে
8 এবং 9 দ্বারা পার্থক্য করলাম। 9 ধারায় দখল এবং বেদখল প্রমাণ করতে হবে, 8 ধারায় মালিকানা প্রমাণ করতে হবে এবং বেদখল প্রমাণ করতে হবে। আর 9 ধারায় মালিকানা প্রমাণ করার প্রয়োজন নেই, শুধুমাত্র দখল এবং বেদখল বেদখল। প্রমাণ করবে। 6 মাসের মধ্যে মামলা দায়ের করবে। এবং বেদখলটা যে হইল সেটা আইনগত পন্থা ছাড়া তার অসম্মতিতে হয়েছে, এই জিনিসটাও বিবেচ্য বিষয় হবে এক্ষেত্রে। তারপর গুরুত্বপূর্ণ ধারাগুলোই আমরা দেখব। 12 ধারা, সেকশন 12। সেকশন 12 বলছে যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকরযোগ্য, কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরম্যান্স এনফোর্সেবল। কয়টা ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে নাকি না 4টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে। এই তো। তাহলে 12 ধারায় বলছে যে 4টা ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর যোগ্য। যখন চুক্তিভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণভাবে বা অংশত একটা ট্রাস্টের বিষয়বস্তু হয়, অর্থাৎ চুক্তির বিষয়বস্তুটা যদি ট্রাস্টের অধীন হয়, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর যোগ্য। ট্রাস্টের সংজ্ঞা আমরা 2 ধারায় পড়ে আসছি, এখানে যে ডেফিনিশন সেকশন আছে এখানে পড়ে আসছি, এটা যার যার পড়ে নেবেন। যখন চুক্তিভুক্ত কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে নির্ণয় করবার কোনো মানদণ্ড নাই। এখানে ক্ষতি নিয়ে বাকি তিনটা কথা বলা আছে, তিনটা অনেকের পেছ লেগে যেতে পারে। একটা হচ্ছে ক্ষতি হবে যে এই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। আর একটা বলছে যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকারটা পর্যাপ্ত না, এটা একটা হাস্যকর প্রতিকার হয়ে যাবে এরকম। তারপর বলছে যে আর্থিক ক্ষতিপূরণ পাওয়াই যাবে না। এই 4টা ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যাবে, সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর যোগ্য। এটা হচ্ছে বিষয়বস্তুটা ট্রাস্টের অন্তর্ভুক্ত। আর্থিক ক্ষতিপূরণ নির্ণয় করবার, ক্ষতি নির্ণয় করবার, প্রকৃতপক্ষে যে ক্ষতি সংঘটিত হবে চুক্তি ভঙ্গ হইলে সেই ক্ষতি নির্ণয় করবার সুনির্দিষ্ট কোনো মানদণ্ডের অস্তিত্ব নাই। তারপর বলছে চুক্তি সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না, প্রতিকারটা অপর্যাপ্ত, প্রতিকারটা হাস্যকর, সেই ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ কার্যকর করা যাবে। লাস্টে গিয়ে বলতেছে যে চুক্তি যদি কার্যকর করা না হয় তাহলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়াই যাবে না, পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। তাহলে কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবে সেটা 12 ধারায় বলা আছে, আর কোন কোন ক্ষেত্রে মঞ্জুর করতে পারবে না সেটা বলা আছে 21 21 ধারায়। ধারায়। তাহলে 21 ধারায় কয়টা ক্ষেত্রের কথা বলা আছে? 8টা ক্ষেত্রের। 8টা। জি। আর কেউ বলতেছেন না কেন? কি কি 21 ধারায় যে গ্রাউন্ড গুলো বলা আছে এগুলো সবাই বলতে পারবেন মুখস্থ? জি। আচ্ছা যাক, যদি বলতে পারেন তাহলে প্রস্তুতি থাক। যারা বলতে পারেন না এখনো আজকে শিখে ফেলবেন, মানে মনে করার চেষ্টা করবেন, তাইলেই হয়ে যাবে। তাহলে কোন কোন ক্ষেত্রে? যখন একটা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হয়, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার প্রদান করাটা পর্যাপ্ত হয়, সেক্ষেত্রে সুনির্দিষ্ট কার্যকর করবেন। ক নম্বর গিয়ে বলছে যে চুক্তিটা অত্যন্ত সূক্ষ্ম প্রকৃতির, অসংখ্য বিবরণের সমষ্টি, পক্ষগণের ব্যক্তিগত কার্যাবলী বা ইচ্ছার উপর নির্ভরশীল, অন্য কোনোভাবে এর প্রকৃতি এমন যে আদালতের উল্লেখযোগ্য শর্তাবলী সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারেন না। ক নম্বরে গিয়ে অনেকগুলো শর্ত দিছে। চুক্তির অসংখ্য সূক্ষ্ম, এমন সূক্ষ্ম যে আদালতের উল্লেখযোগ্য শর্তাবলী সুনির্দিষ্ট কার্যকর করতে পারে। অসংখ্য বিবরণের সমষ্টি, পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল। তাহলে যেই কাজ সম্পাদন চুক্তির পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল অথবা তাদের ইচ্ছার উপর নির্ভরশীল করা হয়, সেই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। যাবে না। অথবা চুক্তিটার অসংখ্য বিবরণ আছে, এর সুনির্দিষ্ট শর্তাবলী, উল্লেখযোগ্য শর্তাবলী আদালত সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারে না, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। 3, যে চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ধারণ করতে পারা যায় না। চুক্তির শর্তটা কি সেটা যুক্তিসঙ্গত নিশ্চয়তার সহিত আদালত নির্ধারণ করতে পারে না, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবেন না।
যে চুক্তি তার প্রকৃতির কারণে রিভোকেবল, বাতিলযোগ্য। এ কন্ট্রাক্ট হুইচ ইজ ইন ইটস নেচার রিভোকেবল, যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য সেই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। তারপর গিয়া কমন সেকশন গুলা, ট্রাস্ট যদি ট্রাস্টি ক্ষমতা ভঙ্গ করে চুক্তি করে, বিশেষ উদ্দেশ্যে গঠিত কর্পোরেশন বা পাবলিক কোম্পানির দ্বারা বা পক্ষে যদি তার ক্ষমতা বহির্ভূত চুক্তি সম্পাদিত হয়, যে চুক্তি সম্পাদন করতে, যে চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করবার নির্দেশ দিলে সম্পাদন করার শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমাগতভাবে 3 বছর সময় লাগে, সেটা কি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। তারপর যে চুক্তির বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশের অস্তিত্ব উভয় পক্ষ বিদ্যমান ধরে নিল, চুক্তি স্বাক্ষরিত হবার পূর্বেই তার বিলুপ্তি কি হয়েছিল, বিলুপ্তি ঘটেছিল। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যে চুক্তির বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশের অস্তিত্ব উভয় পক্ষ বিদ্যমান ধরে নিয়ে চুক্তি করছে, কিন্তু যখন চুক্তি সম্পাদন করতেছে, চুক্তি স্বাক্ষরিত, তখন গিয়ে দেখতেছে যে এটা মূলত চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। সেক্ষেত্রে এই চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করা যায় না। ঠিক আছে? জি। বলতে পারবেন? বলেন তো দেখি। প্রথমত আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে, সেকেন্ড হ্যাঁ, আছে যে চুক্তিটা সূক্ষ্ম সূক্ষ্ম মানের উপর নির্ভর করে এবং ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে। তৃতীয়টা হচ্ছে যে চুক্তির যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না বা নিশ্চয়তা নাই, নিশ্চিত হতে পারে না আদালত, সেটা সেই চুক্তি। তৃতীয় চুক্তি হলো গিয়া যেটা ন্যাচারালি বাতিল, মানে যেটা বাতিলযোগ্য চুক্তি। চতুর্থ চুক্তি হলো জিম্মাদার কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি, যেমন আমরা ট্রাস্টের কথা বলতে পারি। তারপর চতুর্থ হলো পাবলিক কোম্পানি বা উদ্যোক্তার ক্ষমতা বহির্ভূত চুক্তি। পঞ্চমে হলো আহ ষষ্ঠ হলো ইসের একাধারে 3 বছর সময় লাগবে, একাধারে হ্যাঁ, একটা চুক্তি সম্পাদন করে 3 বছর সময় লাগবে। আর সর্বশেষ হলো যে চুক্তির আহ উভয় পক্ষ জানে এটা অস্তিত্ব আছে, কিন্তু স্বাক্ষরিত হওয়ার পূর্বেই বিলুপ্ত হয়েছে উল্লেখযোগ্য ঠিক আছে। অংশ। তারপরে 21-এর ক অরেজিস্ট্রিকৃত চুক্তি কি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে? যাবে না। একটা বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে হলে লিখিত হইতে হবে, রেজিস্ট্রিকৃত এবং রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হইতে হবে। আদালতে যে মামলা করবে, মামলা করার সময় তাকে অবশিষ্ট টাকা, বিক্রয় মূল্য যেই চুক্তিতে যে মূল্য উল্লেখ আছে যেটা পরিশোধ করা হয় নাই, সেই মূল্যটা জমা প্রদান করতে হবে, না দিলে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। এখানে 21-এর পদে একটা কথা বলছে আবার, যে অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, অন্য সকল আইনকে সে খারিজ করে দিচ্ছে। এটা বাস্তবায়ন করতে গেলে রেজিস্ট্রিকৃত হইতে হবে। আবার একটা বাইনা চুক্তি রেজিস্ট্রিকৃত হইতে হলে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এটার আবার ইয়ে লাগে, সত্যায়ন লাগে, দুজন সাক্ষী কর্তৃক সত্যায়িত করতে হবে। তাইলে আমরা 12 থেকে চলে আসছি 21-এ, তাহলে 12-র পরে 13, 14, 15। 13-তে আমরা জানি যে বলছে যে চুক্তির আংশিক যদি ধ্বংস হয়, তাহলে এটা একেবারেই অসম্পাদন যোগ্য হয়ে যাবে না। তার ব্যাখ্যা আমরা পড়ি 14-15-তে। যুগ, ঠিক আছে? শুনতেছেন সবাই? জি, জি। শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ধারা 14-তে কি বলছে? যে চুক্তির চুক্তির অংশ আংশিক বিলুপ্ত হয়েছে, আংশিক বিলুপ্ত হয়েছে। যেখানে চুক্তিভুক্ত একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কাজটা করতে অক্ষম হয়, মানে পুরোপুরিটা করতে না পারে, কিছু অংশ বাকি থাকে, তাইলে এই চুক্তিটা সম্পাদন করা যাবে। যে কোনো পক্ষের আবেদন করবে, যে আবেদন করবে তাকে কি করতে হবে, পক্ষকে অসম্পূর্ণযোগ্য অংশের জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঠিক আছে? অসম্পাদিত জি। অংশ ছোট, এবং যে পক্ষ আবেদন করবে সে কি করবে, ক্ষতিপূরণ প্রদান করবে, জি। অবশিষ্ট অংশের জন্য ক্ষতিপূরণ প্রদান। 15 ধারায় গিয়ে বলতেছে কি, যেখানে অসম্পাদিত অংশ বড়, সেখানে চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্ট কার্য সম্পাদন কিভাবে করা হবে। সেই ক্ষেত্রে
যে পক্ষে উক্ত সম্পত্তির মালিক সে কিন্তু চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করতে পারবে না, তার পক্ষে সুনির্দিষ্ট কার্যকর করা হবে না। অপর পক্ষ যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করে এবং তার যে ক্ষতিপূরণের অধিকার সেটা যদি সে ত্যাগ করে পরিত্যাগ করে, সেই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্যকর করবার ডিক্রি দিতে পারে। ঠিক আছে, এখানে দুইটা জিনিসের পার্থক্য আছে। আগে ছিল ক্ষতিপূরণ প্রদান করতে হবে, আর এখানে যে আবেদন করবে সে ক্ষতিপূরণের দাবি ত্যাগ করতে হবে। এখানে একটা উদাহরণ আমরা সবাই জানি যে 100 বিঘা সম্পত্তির জন্য চুক্তি করা হয়েছিল, পরে দেখা যাচ্ছে 50 বিঘা ধ্বংস না মালিকই না আসে, অর্থাৎ 50 বিঘা সম্পত্তি তার মালিক। তাহলে এই মালিক এই বিক্রয় চুক্তি সম্পাদন করবার জন্য অপর পক্ষের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি পাবে না, কিন্তু অপর পক্ষ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করতে পারবে। এক্ষেত্রে তাকে 100 বিঘা সম্পত্তির কি দিতে হবে? মূল্য পরিশোধ করতে হবে। অর্থাৎ সে ওই 50 বিঘা সম্পত্তির জন্য যে বাকি মূল্যটুকু না দেওয়ার জন্য তার দাবি ত্যাগ করতে হবে, অর্থাৎ বাকি মূল্যটুকু পরিশোধ করতে হবে। ডান? বুঝতে পারছেন সবাই? স্যার। জি, বুঝতে একটা পারছেন? প্রশ্ন ছিল। জি বলেন। 13 ধারায় কি আমার ক্ষতিপূরণ দাবি করা যাবে? না, 13 ধারায় তো ওইটা 13 ধারায় আমাদেরকে যে ওইখানে কোনো সুনির্দিষ্ট বিধান দেয় নাই, ওইটা জাস্ট বলছে যে পুরোপুরি একটা চুক্তি যদি আংশিক ধ্বংস হয়ে যায়, অস্তিত্ব না থাকে, আংশিক জি অসম্পাদনযোগ্য হয়, তাহলে চুক্তিটা পুরোপুরি অসম্ভব হয়ে যাবে না, কার্যকরের জন্য পুরোপুরি অসম্ভব হয়ে যাবে না। তাহলে তা কি হবে? তার বর্ণনা আমরা পাই 14 এবং 15। জি চুক্তি আইনের 56 ধারায় আপনারা পড়ছেন না যে চুক্তিভুক্ত সম্পত্তি যদি ধ্বংস হয়ে যায় তাহলে চুক্তিটা বাতিল। তাহলে এখানে বলতেছি চুক্তি আইনের 56 ধারায় যাই থাকুক না কেন, চুক্তি যদি আংশিক ভাবে বিলুপ্ত হয় তাহলে এটা পুরোপুরি অসম্পাদনযোগ্য হবে না। তাহলে অসম্পাদনযোগ্য যদি না হয় তাহলে করণীয় কি? 14 ধারায় বলছে যে অসম্পাদনযোগ্য অংশটা যদি 14 ধারায় ছোট হয় তাহলে 14 ধারার বিধান, আর যদি উল্লেখযোগ্য অংশ হয় অসম্পাদনযোগ্য হয় তাহলে 15 ধারায় গিয়ে পড়ে। ঠিক আছে, 14 ধারায় ক্ষতিপূরণ পাবে, 15 ধারায় যে আবেদন করবে তাকে ক্ষতিপূরণের দাবি ত্যাগ করতে হবে। বুঝতে পারছেন? জি জি অনেক বিস্তারিত, এখানে অনেক কথা আছে, এটার জন্য অনেক সময় নেবে। এই সময়ের মধ্যে এগুলা অনেক বিস্তারিত করা যাবে না, এখন সময়ও না। আমাদের ম্যারাথন ক্লাস, আমরা ম্যারাথন ভাবে শেষ করব। আগে তো পড়ছেন অবশ্যই নাকি? জি আগে পড়া হয়েছে। আরো ডিটেলস ক্লাস নিতে পারলে ভালো লাগতো, কিন্তু এখন তো আমাদের আজকে রিভিশন ক্লাস। আমিন ভাই তো সবই পারে মাশাআল্লাহ। জি, আমিন ভাই অনেক আগায় গেছে। ভাই বুড়ো মানুষ। আমিনুল ইসলাম ভাই। ভাই বুড়ো মানুষ তো এ, প- যাক আলহামদুলিল্লাহ। 16 ধারায় কি বলছে? চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 16 ধারাটা গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে, 16 ধারায় কি বলছে? স্পেসিফিক পারফরমেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ কন্ট্রাক্ট। একটা চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় যদি একের অধিক অংশ থাকে, অংশগুলো স্বতন্ত্র থাকে, তাহলে আদালত স্বতন্ত্র অংশ যেটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনযোগ্য সেটা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ কন্ট্রাক্ট 16 ধারায়। তাহলে এখানে 16 ধারায় হেডিংটা গুরুত্বপূর্ণ, স্পেসিফিক পারফরমেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ কন্ট্রাক্ট। যারা বাংলায় পড়েন, পরীক্ষা যদি এই শিরোনামটা দিয়ে দেয় তাহলে তো হঠাৎ কনফিউশন হয়ে যেতে পারে। 17 ধারায় কি বলছে? এই যে আমরা 13 থেকে 16 ধারা পর্যন্ত পড়ছি, একটা আংশিক সম্পাদন 14 থেকে 16 ধারা। আংশিক সম্পাদনের ক্ষেত্রে 14 থেকে 16 ধারায় যে বিধান আছে ওইটা ছাড়া আর কোনোভাবে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না। 18 ধারা গুরুত্বপূর্ণ, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। ঠিক আছে, ধরতেছেন সবাই? জি জি আমরা
18 থেকে এস্টোপেল নীতি অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, 18 ধারাটা এস্টোপেল, ফিডিং দ্য গ্রান্ট বা এস্টোপেল টিপি অ্যাক্টের, আর ওই 43, আর এদিকে এভিডেন্স অ্যাক্টে আমাদের কত ধারা, 115, 16, 17, আর এসআর অ্যাক্টের 18 ধারায় এস্টোপেল। কোন ব্যক্তি যদি পূর্বে কোনো একটা জিনিস বলে পরবর্তীতে সেটা যেন অস্বীকার না করতে পারে, সেই জন্য এই বিধান নিয়ে আসে। ঠিক আছে? জি। তাহলে এটা হচ্ছে যে, যেক্ষেত্রে কোনো ব্যক্তি সুনির্দিষ্ট সম্পত্তি বিক্রয় বা ভাড়া প্রদান, লিজ প্রদানের জন্য চুক্তিতে আবদ্ধ হয়, যাতে তার ত্রুটিপূর্ণ সত্ত্ব আছে, ইমপারফেক্ট টাইটেল দেয়ার টু, তার শুধুমাত্র আছে ত্রুটিপূর্ণ সত্ত্ব, সেক্ষেত্রে ক্রেতা বা ইজারা গ্রহীতার কিছু অধিকার থাকবে। সে অধিকারগুলো কি? সে অধিকারগুলো হচ্ছে, বিক্রেতা বা ইজারাদাতা বিক্রয় বা ইজারা প্রদানের পরে, এই যে বিক্রয় চুক্তি করলো, এরপরে যদি সে ওই সম্পত্তিতে ওই সম্পত্তিতে সে সত্ত্ব অর্জন করে, তাহলে সে বলতে পারবে না যে আমার যখন চুক্তি করছিলাম তখন তো আমার সত্ত্ব ছিল না, সুতরাং তাইলে এটা আমার উপর কার্যকর না, সে অস্বীকার করতে পারবে না। তখন ক্রেতা বা ইজারা গ্রহীতার অধিকার হচ্ছে, ওই যে সে পরবর্তীতে সত্ত্ববান হইলো, ওই সত্ত্ববান সম্পত্তিকে তার নিকট হস্তান্তর করতে বাধ্য করতে পারে। 9 নম্বর গিয়ে বলছে, বৈধ সত্ত্ব বৈধ করবার জন্য অন্য কোনো ব্যক্তির সম্মতি প্রয়োজন হয় এবং বিক্রেতা বা ইজারাদাতার অনুরোধে তা করতে বাধ্য থাকে, ক্রেতা বা ইজারা গ্রহীতা তাকে বাধ্য করতে, তাকে এরূপ সম্মতি সংগ্রহ করতে বাধ্য করতে পারে। যে ক্ষেত্রে সত্ত্ব ত্রুটিমুক্ত করবার জন্য অপর কোনো ব্যক্তির সম্মতি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এবং এই সম্মতি ক্রেতার অনুরোধে অপর ব্যক্তি প্রদান করতে বাধ্য থাকেন, সেক্ষেত্রে ক্রেতা বা ইজারা গ্রহীতা তাকে ওই সম্মতি গ্রহণ করতে বাধ্য করতে পারে। তারপরে গ নম্বরে গিয়ে ক্রেতা বা ইজারা গ্রহীতার কি অধিকার? যখন বিক্রেতা বা ইজারা দাতা সম্পত্তিটা একদম দায়মুক্ত ভাবে হস্তান্তর করবার জন্য দৃঢ়ভাবে ব্যক্ত করে, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে চুক্তি কার্যকর করবার সময় যে এই সম্পত্তি একটা বন্ধকি সম্পত্তি, অন্য কোনো কারো কাছে বন্ধক দেয়া, সেক্ষেত্রে ক্রেতার কিছু অধিকার তৈরি হয়। কি অধিকার সেটা? যদি দেখা যায় যে এই যে বন্ধকি অর্থ, এর পরিমাণ উক্ত সম্পত্তির যে বিক্রয় মূল্য সেটার মধ্যেই থাকে, বিক্রয় মূল্যকে অতিক্রম করে না, এবং ওই যে বন্ধক, এটা শুধুমাত্র বিক্রেতাই মুক্ত করতে পারে, উক্ত সম্পত্তির মালিকই সেটা বিক্রয় করতে, মানে সম্পত্তির বন্ধক মুক্ত করতে পারে, সেক্ষেত্রে ক্রেতা তা বন্ধক মুক্ত করতে বাধ্য করতে পারে এই হস্তান্তরকারীকে বা বিক্রেতা, এবং বন্ধক মুক্ত করবার পর সে তাকে হস্তান্তর গ্রহণ করতে বাধ্য করতে পারে। বোঝা গেছে? জি। এখানে চারটা অধিকার দিয়েছে। এখন এই ত্রুটিপূর্ণ সত্যের জন্য যদি মামলাটা খারিজ হয়, দেখা যাচ্ছে যে অপর পক্ষ এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করছে, পরে দেখা যাচ্ছে যে সম্পত্তি বিক্রয়ের জন্য চুক্তি করা হয়েছে তার এখানে সত্যই নাই, ত্রুটিপূর্ণ মালিকানা, সেক্ষেত্রে মামলাটা অবশ্যই খারিজ হবে, সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। তাইলে অপর পক্ষের অধিকার, এই যে কিনতে চাইতেছে বা লিজ গ্রহণ করতে চাইতেছে, তার অধিকার হচ্ছে মামলার খরচ পাবে, এবং যেই টাকা সে বিক্রয়ের জন্য বায়না হিসাবে জমা দিয়েছিল তার সুদ সহ অর্থ ফেরত পাবে, এটা তার অধিকার। সুদ সহ জমাকৃত অর্থ এবং মামলার খরচ ফেরত পাবার অধিকার থাকবে তার। 18 ধারায় 4টা অধিকার দেওয়া হয়েছে, পিলিতে ইনশাল্লাহ যদি আসে পড়ার পর জায়গায়। 19 ধারায় হচ্ছে প্রতিপক্ষ ক্ষেত্রে ক্ষতিপূরণ, কম্পেনসেশন ইন এডিশন টু অর সাবস্টিটিউশন অফ স্পেসিফিক পারফরমেন্স। ক্ষতিপূরণটা হতে পারে ইন এডিশন, অতিরিক্ত হিসাবে, অথবা বিকল্প হিসাবে। ঠিক আছে, মানে
একই সাথে আদালত একটি চুক্তি ভঙ্গ করা হয়েছে বলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের এবং ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন, অথবা আদালত শুধুমাত্র ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। তাহলে এখানে দুই ধরনের প্রতিকারের কথা বলছি, সুনির্দিষ্ট কার্য সম্পাদন এবং ক্ষতিপূরণ, আবার শুধুমাত্র ক্ষতিপূরণ। ক্লিয়ার? জি। 20 ধারায় গিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছে যে একটা চুক্তিতে যদি থাকে যে চুক্তি ভঙ্গ হইলে ক্ষতিপূরণ প্রদান করা হবে, তাহলে ওই চুক্তিতে ক্ষতিপূরণের কভিনেন্ট বা বিধান থাকলেই তার সুনির্দিষ্ট প্রতিকারের অযোগ্য হয়ে যাবে না। ক্ষতিগ্রস্ত পক্ষ সুনির্দিষ্ট প্রতিকারের জন্য মামলা দায়ের করতে পারবে, সুনির্দিষ্ট প্রতিকারের প্রার্থনা করতে পারবে। তারা হেডিংটা কি বলছে? লিকুইডেশন অফ ড্যামেজেস নট এ বার টু স্পেসিফিক পারফরম্যান্স। ক্ষতিপূরণ নির্ধারণ সুনির্দিষ্ট সম্পাদনের প্রতিবন্ধক নয়। কোথায় বলা আছে? আর্টিকেল ধারা 20। তারপর 21 ধারায় কি বলছে? 21 ধারা তো পড়ে আসছি আমরা, 8 ভাবে নির্দিষ্ট কাজ করা যাবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা অর্ধেক করে ফেলছি। তারপরে 22 ধারায় কি বলছে? 22 ধারায় সান্ত্বনা পুরস্কার দিছে, সুনির্দিষ্ট ডিক্রি প্রদান করা বিবেচনামূলক ক্ষমতা আর কি, সলিটিয়াম। সুনির্দিষ্ট প্রতিকার আদালতের একটা ডিসক্রিশনারি পাওয়ার, বিবেচনামূলক ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা। ডিসক্রিশনারি পাওয়ার তার ইচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা। আদালত এরূপ প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয় শুধুমাত্র এই কারণে যে ইহা করা আইনসঙ্গত। কিন্তু এই আদালতের ইচ্ছাধীন ক্ষমতাটা এরকম না যে এটা স্বেচ্ছাচারী হবে, আরবিট্রারি হবে না। এটা হবে সুষম, যুক্তিযুক্ত বিচার কার্যাবলীর মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত। এই তার ইচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি ক্ষমতা হবে সুষম হবে, যুক্তিযুক্ত হবে, বিচার কার্যাবলীর মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং আপিল আদালতের মাধ্যমে তার আদেশ সংশোধনযোগ্য। ক্লিয়ার? জি। এখন এই বিবেচনামূলক ক্ষমতাটা আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বিবেচনামূলক ক্ষমতার ক্ষেত্রে কখন ডিক্রি প্রদান না করবার ক্ষেত্রে প্রয়োগ করবেন আর কখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবার ক্ষেত্রে প্রয়োগ করবেন, এই কথা বলা আছে। প্রথমে বলছে কি, আদালত দুইটি ক্ষেত্রে এই সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর ইচ্ছাধীন ক্ষমতাটা যথাযথভাবে প্রয়োগ করবেন না প্রদান করার ক্ষেত্রে, ডিক্রি না প্রদান করার ক্ষেত্রে। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি না দেওয়ার ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রদান করবেন দুইটি ক্ষেত্রে। কি কি? বাদীকে বিবাদীর উপর একটা অন্যায় সুবিধা প্রদান করা হয়েছে, আনফেয়ার অ্যাডভান্টেজ গ্রহণ করছে। বাদী বিবাদীর উপর একটা আনফেয়ার অ্যাডভান্টেজ, অন্যায় সুবিধা গ্রহণ করেছে, যদিও সেখানে বাদী পক্ষ হতে কোনো প্রতারণা বা মিথ্যা বর্ণনা নাও থাকে, কিন্তু সুবিধাটা আনফেয়ার অ্যাডভান্টেজ গ্রহণ করা হয়ে থাকলে সেক্ষেত্রে আদালত কোনো প্রতিকার মঞ্জুর করবেন না, সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবে না। মিস্টার করিম একটা জমি বিক্রয় করতে চাইতেছে, জমি বিক্রয় করবার চুক্তি করছে খয়ের সাথে বা আব্দুর রহিমের সাথে। রহিম জানতো না যে এই জমি রক্ষণাবেক্ষণ করবার জন্য একটা প্রতি বছরই বাদ দিতে হয় বর্ষাকালের আগে। বিক্রেতা করিম জানতো। এই ক্ষেত্রে করিম কোনো প্রতারণা করে নাই, কারণ ওই যে বাদ দিত কি না দিত, এটা যে ক্রেতা সে সুনির্দিষ্টভাবে খোঁজ খবর নিয়ে জানাটা তার দায়িত্ব ছিল। কিন্তু এখানে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ গ্রহণ করা হয়েছে। ওই জিনিসটা প্রকাশ পাইলে জমিতে সে তার কিনার ইচ্ছার উপর একটা প্রভাব তৈরি হইত। এই আনফেয়ার অ্যাডভান্টেজের কারণে এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে সে কার্যকর করতে পারবে না। ঠিক আছে?
তারপরে তারপরে বলতেছে যে এই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করলে বিবাদীকে হার্ডশিপের মধ্যে ফেলবে, সাম হার্ডশিপ, কষ্টের মধ্যে ফেলবে, যা সে পূর্বে বুঝতে পারে না, চুক্তি করবার সময় বুঝতে পারে না। অপরদিকে কার্য সম্পাদন না করলে বাদীকে তেমন কোনো কষ্টের মধ্যে ফেলবে না। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকারের মঞ্জুর আদালত কি করবে? তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবেন না, যেটি না দেওয়ার ক্ষেত্রে প্রয়োগ করবে। এখন কোন ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করবার ক্ষেত্রে তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবেন, সেটা হচ্ছে একটা ক্ষেত্র। সেটা কি? যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট কার্যযোগ্য চুক্তির উল্লেখযোগ্য কাজ কি করেছে? সম্পাদন করেছে, অথবা চুক্তির ফলে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্য কাজ সম্পাদন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কার্যকর করবার ডিগ্রি প্রদান করবেন। ইচ্ছাধীন ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করবেন ডিগ্রি প্রদান করবার পর। ঠিক আছে? তারপরে আমরা চলে যাই 23 ধারায়। 23 ধারায় কি আর কি বলছে? কয় শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পেতে পারে? 8 শ্রেণীর। 8 শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পেতে পারে। চুক্তির যে কোনো পক্ষ, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, বিবাহ বা পারিবারিক নিষ্পত্তির ক্ষেত্রে যে সুবিধাভোগী, তারপরে বলছে আজীবন প্রজা যথাযথ ক্ষমতা প্রয়োগ করে চুক্তিবদ্ধ হইলে অবশিষ্ট ব্যক্তি, তারপরে বলছে রিভার্সনার, তারপরে বলছে অবশিষ্ট রিভার্সনার, তারপরে পাবলিক কোম্পানি চুক্তি করলে ওই পাবলিক কোম্পানি কোনো কোম্পানির সাথে একত্রিত হইলে একত্রিত নতুন কোম্পানি, পাবলিক কোম্পানির উদ্যোক্তাগণ কোম্পানি গঠন করবার পূর্বে কোনো চুক্তি সম্পাদন করলে পরবর্তীতে কোম্পানি গঠনের পরে কোম্পানির বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা। তারপরে 24 ধারায় প্রতিকারের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। প্রতিকারের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, যে ব্যক্তি চুক্তির ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, তাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করা হবে। যে তার নিজের শর্তই পালন করতে অসমর্থ বা শর্ত ভঙ্গ করে এবং যার ফলে নিজের অংশেরই কার্য সম্পাদন বাকি থাকে, তার সুনির্দিষ্ট কার্য সম্পাদন হবে না। তারপর যে ইতিমধ্যে প্রতিকার বেছে নিয়েছে এবং অভিযুক্ত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ লাভ করেছে, তার ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা হবে না। যে চুক্তির পূর্বে অবগত ছিল যে ওই সম্পত্তি চুক্তির পূর্বেই কি করা হয়েছে? বন্দোবস্ত করা হয়েছে। চুক্তির পূর্বে দেখা গেছে দান করা হয়ে গেছে, অথবা চুক্তির পূর্বে এটা বিক্রয় করা হয়েছে, তাহলে পরবর্তীতে সে আরেকটা দলিল সৃষ্টি করে ওইটা যদি চুক্তি করে, তাহলে তার বিরুদ্ধে কি হবে না? সুনির্দিষ্টভাবে তার পক্ষে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা হবে না। তারপরে 27 যাই। 27 বলছে যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। যে কোনো পক্ষের বিরুদ্ধে চুক্তি হয়েছে, চুক্তির পরবর্তীতে যে পক্ষের নিকট সম্পত্তি হস্তান্তর করা হয়েছে ওই পক্ষের বিরুদ্ধে, অর্থাৎ চুক্তির পরবর্তী সময়ে সৃষ্ট সত্য দ্বারা দাবিদার ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। ঠিক আছে? এমন সত্যের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে যদিও তার চুক্তির পূর্বে ছিল এবং বাদী অবগত ছিল, তবুও বিবাদী স্থানচ্যুত করতে থাকতে পারে, মানে তার ওই ক্ষমতা ছিল স্থানচ্যুত করবার তার বিরুদ্ধে। মানে এমন সত্যের অধীন অন্যের নিকট সম্পত্তিটা স্থানচ্যুত করা যায়। 27 দ্বারা সুন্দর একটা উদাহরণ দিচ্ছে এখানে, 27 গ দ্বারা, এটা তো ভালো করে পড়ে নেবেন যদি না বুঝে থাকেন আর কি।
এতদিন যেহেতু ক্লাস করা হয়েছে, আমি আপনাদের সাথে ছিলাম কিনা জানি না, তাহলে বোঝার কথা। এখানে ভাষাটা একটু সমস্যা আছে, 9 নম্বর সদস্যের পদ। উদাহরণটা পড়লে ভালো বোঝা যায়। তারপরে আরেকটা শ্রেণীর বিরুদ্ধে করা যায়, যখন কোনো পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হয়, কোম্পানিটি অন্য কোনো কোম্পানির সাথে একত্রিত হয়, মার্জ হয়ে যায়, অ্যামালগেমেট হয়, তখন নতুন কোম্পানির বিরুদ্ধে। পাবলিক কোম্পানির উদ্যোগ তখন কোম্পানি গঠিত হওয়ার পূর্বে চুক্তি করলে তো কোম্পানির বিরুদ্ধে নির্দিষ্টভাবে কার্যকর করা যায়। 27-এর ক হচ্ছে ইজারা। 27-এর ক, সেকশন 27-এর ক, আংশিক ইজারা চুক্তির আংশিক সম্পাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য। স্থাবর সম্পত্তি ইজারা প্রদানের যদি চুক্তিটা লিখিত হয়, পক্ষগণ কর্তৃক বা তাদের পক্ষে স্বাক্ষরিত হয়, চুক্তিতে যাই থাকুক না কেন, যে কোনো পক্ষ রেজিস্ট্রেশন না হওয়া সত্ত্বেও তা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করতে পারে। এটা ইজারার ক্ষেত্রে। ইজারা দাতার ক্ষেত্রে সে সে যদি চুক্তির আংশিক সম্পাদন হিসাবে চুক্তিটা ইজারা গ্রহীতার নিকট হস্তান্তর করে থাকে, তাইলে সেই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন অর্থাৎ মূল্যের জন্য মামলা দায়ের করতে পারে। আর ইজারা গ্রহীতা কখন পারে? যখন সে আংশিক সম্পাদন হিসেবে সম্পত্তির দখল গ্রহণ করেছে, পূর্ব থেকে দখল থাকলে দখল বজায় রেখেছে, অথবা ইতিমধ্যে দখলে থাকতে আংশিক কার্য সম্পাদন হিসেবে দখল অব্যাহত রেখেছে। সেক্ষেত্রে ইজারা দাতার বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকারী। কিন্তু এক্ষেত্রে যদি কেউ সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে চুক্তি বা এই সম্পত্তির কোন অধিকার অর্জন করে, সেক্ষেত্রে তার অধিকারে কোন হস্তক্ষেপ করা যাবে না। যতটুকু হস্তক্ষেপ না করেই বাধ্য করা যায়, ততটুকু কার্যকর করা যাবে। তারপরে আমরা চলে যাব 29, খারিজের পর চুক্তি ভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা। তাহলে একটা চুক্তি ভঙ্গের জন্য যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা হয়, সেই মামলা খারিজ হয়ে গেলে উক্ত চুক্তি বা এর অংশবিশেষ সম্পর্কে ক্ষতিপূরণের জন্য নতুন করে মামলা দায়ের করা যাবে না। রেস জুডিকাটা হিসাবে কার্যকর, রেস জুডিকাটা হিসাবে ওই মামলা খারিজ হয়ে যাবে। প্রথমে যদি স্পেসিফিক পারফরমেন্সের জন্য মামলা করা হয়, মামলাটা খারিজ হয়ে পরে ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করা যাবে। ঠিক আছে, সবাই শুনতেছেন? জি স্যার। তারপরে 31, একটা দলিল কখন সংশোধন করা যেতে পারে? দলিলে যদি প্রতারণার মাধ্যমে বা উভয় পক্ষের পারস্পরিক কোনো ভুলের মাধ্যমে চুক্তি বা কোনো লিখিত দলিলে প্রকৃত অর্থ তাদের উদ্দেশ্য প্রকাশ না করে, প্রকৃত অর্থে তাদের উদ্দেশ্য প্রকাশ না করে, অর্থাৎ চুক্তিতে যদি প্রকৃতভাবে চুক্তির উদ্দেশ্য প্রকাশ না পায়, সেক্ষেত্রে চুক্তির যে কোনো পক্ষ বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি সংশোধন করতে পারে। ঠিক আছে, কয়টার ক্ষেত্রে? প্রতারণার মাধ্যমে উভয় পক্ষের ভুলের জন্য চুক্তিতে প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত না হলে, প্রতারণার কারণে অথবা উভয় পক্ষের ভুলের কারণে চুক্তিতে প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত না হলে যে কোনো পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি সুনির্দিষ্ট দলিলটি সংশোধন করবার জন্য মামলা দায়ের করতে পারে। এক্ষেত্রে কেউ যদি মূল্যের কোনো অধিকার হবে। ঠিক আছে, 32 ধারায় বলছে পক্ষগণের ইচ্ছা সম্পর্কে অনুমান। আদালত প্রিজাম্পশন করবে, আদালত একটা জিনিস সন্তুষ্ট হবে যে এই যে চুক্তিভুক্ত পক্ষ ছিল, এদের উদ্দেশ্য ছিল ন্যায়পর এবং সুবিবেচনামূলক, ইকুইটেবল এবং কনসিয়েন্সাস। ন্যায়পর এবং সুবিবেচনামূলক উদ্দেশ্য ছিল, এই ব্যাপারে আদালত সন্তুষ্ট হবে। যদি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে, সংশোধন করা যাবে কি যাবে না। এই ব্যাপারে সংশোধনের নীতি বলছে 33-তে 33-এ পিড়িতে আসতে পারে।
প্রিন্সিপালস অফ রেটিফিকেশন কত ধারায় বলা আছে? 33। আদালত শুধুমাত্র দলিলের ভাষা কিরূপ হইতে চাইছিল এর ব্যাপারে সীমাবদ্ধ থাকবেন না, আরো অনুসন্ধান করবেন যে দলিলটি কি অর্থে ছিল, দলিলের বৈধ ফলাফল সম্পর্কে কি অভিপ্রায় ছিল, সেদিকেও আদালত অনুসন্ধান করবেন। ঠিক আছে? পাইছেন? জি জি। আচ্ছা, 34 ধারায় গিয়ে বলছে যে সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। একটা চুক্তি আদালত সংশোধন করতে পারে, সংশোধন করে যদি বাদী আবেদন করে থাকে তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রিও দিতে পারেন। এখানে মূল মোস্টলি 31 আর 34 ইম্পর্টেন্ট, বাকি দুইটা থেকে গতবার একটা কোশ্চেন আসছিল, কোনটা থেকে মনে হয় আমি এখন কনফিউজ, আসতেও পারে, তাই সেকশনটা অ্যাটলিস্ট জেনে রাখা ভালো। 35 ধারা হচ্ছে চুক্তি বাতিল। একটা কন্ট্রাক্ট কখন রিসেশন করা যায়, ইংলিশ ইয়েটা দেখবেন, when recession may be adjusted 35, রিসেশন মে বি অ্যাডজাস্ট, এতটুকু মুখস্থ করবেন 35, যখন চুক্তি বিচার বাতিল করা যায়, চুক্তিটি বাতিল বা বাদী কর্তৃক বিলোপযোগ্য, কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল, বাতিলযোগ্য বা টার্মিনেবল বাই দ্য প্ল্যান্টিফ, বাদী কর্তৃক বিলোপযোগ্য সেই ক্ষেত্রে, এবং যে ক্ষেত্রে আপাতত দৃশ্যমান নয় এমন ভাবে, অর্থাৎ সূক্ষ্ম বিচারে চুক্তিটি অবৈধ এবং বাদীর চেয়ে বিবাদীকেই বেশি দোষী মনে হয়। বাদী যে চুক্তিটা মানে বাতিল করবার জন্য আবেদন করে তার চাইতে বিবাদী এখানে দোষী, সেজন্য সেক্ষেত্রে আদালত চুক্তিটা বাতিল করতে পারে। তারপরে বিক্রয় বা ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করা হয়েছে। এই ক্ষেত্রে এখন বিবাদী ক্রেতা বা ইজারা গ্রহীতা যদি বাকি টাকা জমা না দেয়, অর্থাৎ ওই সম্পত্তির মূল্য বা ইজারা মূল্য যদি পরিশোধ না করে, আদালত এই চুক্তিটা কি করতে পারে? বাতিল করে দিতে পারে। চুক্তি বাতিলের তামাদি কতদিন? বাতিলের মামলা দায়ের তামাদি হচ্ছে 1 বছর, আর্টিকেল 114। জি। আর্টিকেল 114, এটা মনে রাখবেন ইনশাল্লাহ। তারপরে 37, আমরা 37 দেখবো, সুনির্দিষ্ট সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রোধ। তো বাদী চাইতে পারে যে চুক্তিটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা হোক, সে বলতে পারে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করা হলে এই চুক্তিটা বাতিল করা হোক। আর 38 ধারায় গিয়ে বলছে যে চুক্তি বাতিলের রায় প্রদানের ক্ষেত্রে যে পক্ষকে প্রতিকার মঞ্জুর করা হয়েছে এই পক্ষকে আদালত বলতে পারে যে অপর পক্ষে বরাবর ন্যায় বিচারের প্রয়োজন অনুসারে ক্ষতিপূরণ যেন প্রদান করা হয়। এখানে আদালত যেহেতু এই সুনির্দিষ্ট প্রতিকার একটা ইকুইটির উপর ডিপেন্ডেন্ট একটা আইন, এক্ষেত্রে সব ক্ষেত্রে আদালত ন্যায়পরায়ণতার নীতিগুলো বিবেচনা করবে। ন্যায় বিচারের ক্ষেত্রে আদালত অনেক কিছু এখানে করতে পারেন, বিবেচনা করতে পারেন। দেখা যাচ্ছে চুক্তিটা বাতিলযোগ্য বা বাতিল করলে অপর পক্ষ কিছু ক্ষতির মুখোমুখি হয়, সেক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ নিতে পারে। 39 ধারা কি বলছে সবাই বলেন তো, না দেখে? এটা হলো দলিল বাতিল। যখন চুক্তির আদেশ প্রদানযোগ্য। 35 ধারায় চুক্তি বাতিল, 39 ধারায় দলিল বাতিল। 39 ধারায় ইংলিশ শিরোনামটা দেখবেন, when cancellation may be ordered, আর আগে আমরা বলছিলাম কি রিসেশন মে বি অ্যাডজাস্ট। 35-এ 39 ধারায় ক্যান্সেলেশন মে বি অ্যাডজাস্ট, কখন বাতিলের আদেশ দেওয়া যায়? কখন? যখন বাতিল বা বাতিলযোগ্য, দলিলটা বাতিল বা বাতিলযোগ্য, লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য, এবং উক্ত দলিল যদি বাতিল করা অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আদালত চুক্তি একটা দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণা করতে পারে। এখানে প্রতিকার দুইটা, শুধুমাত্র বাতিল বা বাতিলযোগ্য ঘোষণা করতে পারেন, এটা আরেকটা হচ্ছে ঘোষণা করতে পারেন পাশাপাশি দলিলটা জমা দেওয়ার জন্য এবং জমা দেওয়ার পরে এই দলিলটা নষ্ট করবার জন্য নির্দেশ দিতে পারেন। দুই ধরনের প্রতিকার। ঠিক আছে? জি। আর এটার মামলা দায়েরের তামাদি 3 বছর,
আর্টিকেল 91। ঠিক আছে, আমরা 39 করলাম। 41, দলিল আংশিক বাতিল করা যায়। একটা দলিল যদি দুইটা পার্ট থাকে, স্বতন্ত্র অংশ থাকে, তাহলে সেই দলিলের আংশিক করা যায়। আংশিক বাতিল করা যায়, আংশিক বহাল রাখা যায়। 41 একই, এখানে ক্ষতিপূরণের প্রধান নির্দেশ দিতে পারেন অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজন হবে। তারপরে ঘোষণামূলক মামলা। ঘোষণামূলক মামলা মানে কি? ঘোষণামূলক মামলা কখন দায়ের করা হয়? যখন কোনো ব্যক্তির আইনগত অধিকার, আইনগত পরিচয়, লিগ্যাল ক্যারেক্টার অথবা সম্পত্তিতে কোনো অধিকার অপর কোনো ব্যক্তি অস্বীকার করে বা অস্বীকার করবার উদ্যোগ গ্রহণ করে, সেই ক্ষেত্রে উক্ত চরিত্রের, আইনগত চরিত্রের অধিকারী ব্যক্তি বা সম্পত্তির অধিকারী ব্যক্তি আদালতে তার এইরূপ চরিত্র বা অধিকার ঘোষণার জন্য, আছে বলে ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারেন। এটাকে বলা হয় ঘোষণামূলক মামলা। এখন এই আইনগত চরিত্র, এটা কোনো চুক্তি থেকে উদ্ভূত হইলে হবে না, আইন থেকে উদ্ভূত হইতে হবে। উক্ত আইনগত চরিত্র বা সম্পত্তির অধিকারটা মামলা দায়ের করবার সময় তার বহাল থাকতে হবে। ভবিষ্যতের অধিকার ব্যাপারে কোনো মামলা দায়ের করা যাবে না। ঘোষণামূলক মামলার তামাদি হচ্ছে কয় বছর? সাধারণভাবে 6 বছর। ঠিক আছে, জি জি, আর্টিকেল আপনাদের 120। আপনাদের শীটে তো অনেক কিছু দেয়া আছে, সেটা মনে হয় আমিই করছিলাম, যদি মনে পড়ে। আর যদি আনুষঙ্গিক প্রতিকার থেকে থাকে, তাহলে ওই আনুষঙ্গিক প্রতিকার যেটা, ওইটার তামাদি যতদিন, ঘোষণামূলক মামলার তামাদি ততদিন। যেমন সম্পত্তিতে সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধার, খাস দখল পুনরুদ্ধারের মামলা। সত্য ঘোষণার মামলা, তাহলে দখল পুনরুদ্ধারের মামলা যেহেতু 12 বছর, তাহলে এই ক্ষেত্রে মামলা দায়ের করলে তামাদি 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারে। আর শুধুমাত্র ঘোষণার মামলা হইলে 6 বছর। আনুষঙ্গিক প্রতিকার থাকলে আনুষঙ্গিক প্রতিকারের সময় অনুযায়ী মেয়াদ নির্ধারিত। ঘোষণামূলক মামলার কোর্ট ফি হচ্ছে 300 টাকা। একটা প্রশ্ন আছে। জি বলেন। প্রশ্নটা হলো, যদি আমি 8 ধারায় মামলা করি সম্পত্তি দখল ও সত্ত্বের, সেখানে তো আমার অ্যাডভোকেট কোর্ট ফি দিতে হবে। হ্যাঁ, আর এই 8-এর সাথে তো আমি ক্ষতিপূরণ চাইতে পারি, 19 চাইতে পারি, 42 চাইতে পারি। তো 42 চাইলে কি আবার এই 300 টাকা এক্সট্রা দেওয়া লাগবে, নাকি ওই অ্যাডভোলাম দিলেই হবে? আনুষঙ্গিক প্রতিকার যখন আসবে তখন আনুষঙ্গিক প্রতিকার অনুযায়ী অ্যাডভোকেট কোর্ট ফি নির্ধারিত। ঠিক না, আছে, আমি তো অ্যাডভোলাম কোর্ট ফি 8 ধারায় দিচ্ছি, 8 ধারায় অ্যাডভোলাম দিবই, তারপরও কি এই 300 টাকার ফিক্স দিতে হবে ঘোষণার? যদি আপনি বুঝেন নাই, 42 তে আপনি যখন ঘোষণামূলক মামলা দায়ের করবেন, যখন আনুষঙ্গিক প্রতিকার থাকবে, তখন ওই আনুষঙ্গিক প্রতিকার অনুযায়ী ইয়ে হয়ে যাবে আপনার, কোর্ট ফি হবে ওই টাকা, ওইটা অনুযায়ী, আনুষঙ্গিক প্রতিকার আচ্ছা অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা। এতটুকুই আমি জানি। অ্যাডভোকেট কোর্ট ফি, কোর্ট ফিজ অ্যাক্ট অনুযায়ী এটা নির্ধারিত। কোর্ট ফিজ অ্যাক্ট কত সালের? আচ্ছা যাক, ওইদিকে না যাই আমরা। তারপরে 43 ঘোষণা, মানে এই যে ঘোষণামূলক একটা ডিক্রি দেওয়া হলে, এই ডিক্রির বাধ্যবাধকতা তৈরি হবে এই মামলার পক্ষগণের ভিতরে, পক্ষগণের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের ভিতরে। তৃতীয় পক্ষের উপর এটা কার্যকর করা যাবে। ঠিক আছে, অ্যাক্ট ইন পার্সোনালিটি। 44 ধারা হচ্ছে রিসিভার। রিসিভার দেওয়ানি কার্যবিধি অনুযায়ী হয়, এটা আপনারা জানেন। তারপর 52 ধারায় আমরা করব মূল পড়াশোনা, যেটা 52 ধারা হচ্ছে নিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্রান্টেড। দুই ভাবে দেওয়া যায়, অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। আরেকটা হচ্ছে 55 ধারায় আছে বাধ্যতামূলক, সরি কত ধারায়, জি জি, 55 ঠিকই আছে, বাধ্যতামূলক। ম্যান্ডেটরি ইনজাংশন। ম্যান্ডেটরি ইনজাংশনের ধারা। তো 53 ধারায় সংজ্ঞা দেয়া আছে চিরস্থায়ী আর অস্থায়ী। অস্থায়ীর ক্ষেত্রে কি, আদালত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে ডিক্রিদার যে আদেশটা দেন, এবং এটা মামলার যে কোনো পর্যায়ে দিতে পারেন, যে কোনো অবস্থায়
দিতে পারেন। দেওয়ানি কার্যবাদী যারা এটা নিয়ন্ত্রিত হয়, এটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে মামলার গুণাগুণ বিবেচনা করে, মামলার গুণাগুণের উপর ভিত্তি করে যে ডিক্রি মঞ্জুর করা হয় সেটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। মানে চিরস্থায়ী ভাবে কোনো কাজ করতে অথবা অধিকার প্রয়োগ করতে অথবা এমন কোনো কাজ করা হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় যা বাদীর অধিকারের বিপরীত। এটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞার সংখ্যা। এখন 54 ধারায় গিয়ে বলছে কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, কখন মঞ্জুর করা যায়? 5টা ক্ষেত্রে। 5টা ক্ষেত্রে মঞ্জুর করা যায়। যে ক্ষেত্রে বিবাদী বাদীর একজন ট্রাস্ট জিম্মা বা জিম্মা চুক্তির জিম্মি, অংশ। হ্যাঁ, যে ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নাই, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার করা যায় না, অধিকার লঙ্ঘনের ফলে কোনো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নাই, অথবা মামলাধিক্য নিরোধের জন্য নিষেধাজ্ঞার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। 55 ধারায় আদালত ম্যান্ডেটরি ইনজাংশন, ম্যান্ডেটরি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কি করেন? মঞ্জুর করেন। যখন দেখা যায় যে অপর পক্ষ তার উপর বাধ্য কোনো কাজ সে ভঙ্গ করতে যায়, তাহলে বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করবার জন্য এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করবার জন্য 2টা নির্দেশ দেন এখানে। তার উপর যে বাধ্যবাধকতা আছে ওই বাধ্যবাধকতা সে যেন ভঙ্গ না করে এবং তার উপর করণীয় কার্য যেন সে সুনির্দিষ্টভাবে করে সেই নির্দেশ দিতে পারে। এটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, আদেশমূলক নিষেধাজ্ঞা। তাহলে 55 ধারায় ম্যান্ডেটরি ইনজাংশন, 56 ধারায় কখন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত হবে। রিফিউজড হয়, 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা কি করা হয়? প্রত্যাখ্যান রিফিউজড। করা হয়। বলতে পারবেন কেউ না দেখে? না দেখে বলা যাবে না, বাট মাঝে মাঝে দেখতে হবে কি। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে প্রথম আমি বলি, আপনার সাথে সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে। যে মামলায় নিষেধাজ্ঞা চাওয়া হয় সেই মামলার পূর্ববর্তী কোনো মামলার স্থগিতের জন্য, পূর্ববর্তী কোনো বিচার কার্যক্রম স্থগিতের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না যদি না মামলাধিক্য নিরোধের জন্য প্রয়োজন। তারপরে যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে সেই আদালতের অধীনস্থ নয় এমন কোনো মামলা, এমন কোন আদালতের কার্যক্রম স্থগিত চাওয়া হয়। ঠিক আছে? তারপরে কোন ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় না। সরকারের কোনো বিভাগে বা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কর্তৃপক্ষের কাজের উপর নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় না। তারপরে মানে যেখানে ক্ষতিপূরণ কি বলে, সরি, যেটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না সেরূপ চুক্তি যদি ভঙ্গ করা হয়, সেই ভঙ্গ নিরোধের জন্য যদি নিষেধাজ্ঞা চাওয়া হয় তাহলে সেখানে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না। ফৌজদারি কার্যক্রম স্থগিতের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না। তারপরে এমন কাজ, উৎপাতের অজুহাতে এমন একটা কাজের বিরুদ্ধে সুনির্দিষ্ট এমন একটা কাজের জন্য নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে যেটা যুক্তিসঙ্গতভাবে বলা যায় না যে এটা একটা উৎপাতের পর্যায়ে পড়ে, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না। এমন একটা ক্রমাগত লঙ্ঘন যেটার বিরুদ্ধে অলরেডি বাদী তার মৌন সম্মতি প্রকাশ করেছে, সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। যেই ক্ষেত্রে সম ফলপ্রদ প্রতিকার আছে, এফিকেশিয়াস রিলিফ বিদ্যমান, সেই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবেন না। শুধুমাত্র ট্রাস্ট ভঙ্গের মামলার ক্ষেত্রে থাকলেও মঞ্জুর করতে পারে। তারপরে যখন আবেদনকারী বা তার প্রতিনিধি আচরণ এমন হয় যে তারা আদালতের সাহায্য থেকে বঞ্চিত হয়, তাদের আচরণটাই হয় অবৈধ, তাদের আচরণটা হয় প্রতারণামূলক, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবেন না। যেখানে মামলার বিষয়বস্তুতে বাদীর কোনো স্বার্থ নাই, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবে। 56 ধারা ইনশাল্লাহ পরীক্ষায় আসলে দেখায় ফেলবেন নিকের কোনটা আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না, এখানে কিছু ভিতরে না পড়লেই আনসার করে ফেলবে। এখন একটা চুক্তি যদি সুনির্দিষ্টভাবে কার্যকর করা না যায়, তাহলে এই চুক্তিতে যদি 2টা অংশ থাকে, ইতিবাচক এবং নেতিবাচক, তাহলে ইতিবাচক অংশ যদি সুনির্দিষ্টভাবে কার্যকর করা না যায়
তাহলে আদালত নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ অংশ বাস্তবায়ন করবার জন্য নির্দেশ দিতে পারে, না বোধক অংশ বাস্তবায়ন করবার জন্য নির্দেশ দিতে পারেন, না বোধক অংশের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। অর্থাৎ যেটা করতে সে না না করতে বাধ্য, ওইটা যেন সে কোনোভাবেই করে না ফেলে, সেজন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। তাহলে পরীক্ষা যেহেতু সন্নিকটে, বেশি বেশি রিভিশন দিবেন সবাই, ঠিক আছে? জি। সবাই কি শুনতেছেন, বাকি যারা আছেন? জি স্যার। আচ্ছা, পড়াশোনা সবাই ভালো করে করতেছেন নাকি? স্যার সব মাথার উপর দিয়ে যাইতেছে, কেন? পড়তেছি আবার বলতেছি। বেশি চাপ নেবেন না, রিল্যাক্স থেকে দেখে পড়বেন, আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তেগফার করবেন। চাপের চোটে হাত পা কাঁপতেছে, 22 ঘন্টা হাত পা কাঁপে। বেশি প্রেশার নেবেন না, কিন্তু পড়াশোনা করবেন। মনে করেন যে কাজের চাইতে যদি বেশি প্রেশার হয়ে যায়, তখন দেখা যাচ্ছে প্রেশারের কারণে কাজটাই হয় না। আল্লাহর উপর ভরসা রেখে পড়বেন, তাহলে ইনশাল্লাহ সবার হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবো না ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।